হ্যালো। গায়ত্রী গাঙ্গুলি কথা বলছি। আরে দিদি, কেমন আছো? হ্যাঁ, এতদিন পরে দুষ্টু ভাইটাকে মনে পড়লো? হ্যাঁ, কোনোদিন আমি কি তোকে ভুলে গেছি শিবাজি? না না না, সে আমি জানি দিদি। সব সময় সব প্রয়োজনে তুমি আমাকে মনে করেছো দিদি। তোর বিপদের দিনে তোকে সাহায্যও তো করেছি। কি আশ্চর্য দিদি, সে কথা কি আমি কখনো অস্বীকার করেছি? হ্যাঁ না, সেটা করিসনি, আর সেই জন্যই তো আজ তোকে আমি ফোন করছি। নিশ্চয়ই নতুন কোনো কাজ আছে। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো বলো বলো, কি করতে হবে? দিদি মায়েরই বলছি, তোমার জন্য আমি মরতেও রাজি আছি। রিয়েলি। মরতে হবে না, মারতে হবে। কাকে মারতে হবে? একটা সহজ সরল বোকা মেয়েকে, যে বোকামির জালে নিজেই জড়িয়ে পড়েছে। টাকার বিনিময়ে কাজ করতে গিয়ে বেচারি ভালোবেসে ফেলেছে। দাঁড়া 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 দাঁড়া, আমার সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে দিদি। কাল সকালেই এসে আমার সঙ্গে দেখা কর, আমি তোকে সব বুঝিয়ে দেবো। সেই পুরনো জায়গায়? হ্যাঁ, সেই জঙ্গলের ধারে, ঠিক সকাল 11টায়। ছাড়ো নিশা, কি করছোটা কি? নিশা ছাড়ো, নিশা ছাড়ো। অনেক অন্যায় আমি সহ্য করেছি শান্ত, এবার আমাদের দুজনের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার দরকার আছে। না, আমাদের দুজনের মধ্যে আর কোনো কথা নেই। যা কথা ছিল সব আগেই শেষ হয়ে গেছে। ভুল, স্বামী স্ত্রীর মধ্যে কথা কখনো শেষ হতে পারে না শান্ত। হোয়াট? স্বামী স্ত্রী? ওকে, ঠিক আছে, তোমার কি কি বলার আছে তুমি বলো। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরো, এতগুলো বছর আমি কিভাবে কাটিয়েছি কোনোদিন জানতে চেয়েছো? তোমার সব খবরই আমি রাখতাম নিশা, সব। তুমি আর তোমার এই গুণধর্ম আমাদের এই সুন্দর সাজানো সংসারটাকে দিনের পর দিন কিভাবে আস্তে আস্তে শেষ করে দিতে চেয়েছো, সব খবরই আমি জানি। ভুল জানো, কোনো সংসার আমরা শেষ করিনি। অভাবের সংসার এমনিতেই শেষ হতো। মানছি, অভাবের সংসার এভাবেই নষ্ট হয়, আমি মানছি। কিন্তু আমার দুই দাদা সেই অভাবের সংসারের বিন্দু মাত্র আজ তোমার গায়ে লাগতে দেয়নি। তোমার উচিত ছিল দাদাদের পাশে গিয়ে দাঁড়ানো, ঠিক যেভাবে বড় বৌদি আর মেজে বৌদি দাঁড়িয়েছিল। আর তুমি আর তোমার মা দুজনে মিলে লোক ঠকিয়ে টাকা রোজগার করতে নেমেছিলে। আমরা লোক ঠকিয়ে টাকা রোজগার করেছি, এটা বলতে পারলে? করনি? অর্জুন সিং এর কাছ থেকে 5 লাখ টাকা তুমি নাওনি? সে টাকা তুমি তোমার নিজের ইচ্ছায় দিয়েছিলে, তোমার ছবিতে অভিনয় করার জন্য। মিথ্যে কথা। টাকাটা আমি তোমাকে দিয়েছিলাম বড় বৌদির অপারেশনের জন্য। একজন অসুস্থ মানুষের অপারেশনের টাকাটা তুমি তাকে না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে। তোমার বাদলো না একটু? আমি কি করব? পাপানের ভবিষ্যতের কথা ভেবেই আমাকে করতে হয়েছিল। আর তার বাবার কোনো খোঁজ ছিল না, তাকে দাঁড় করাতে হবে। সেই সময় আমার টাকার দরকার ছিল। পাপানের ভবিষ্যতের ব্যাপারে তুমি যদি এতটাই চিন্তিত হতে না, তাহলে অন্তত মায়ের মিনিমাম দায়িত্বটুকু তুমি পালন করতে। আর তুমি কতটা দায়িত্ব পালন করেছো সেটা পাপানের সঙ্গে কয়েকদিন মেশার পরেই আমি খুব ভালো করে জানতে পেরেছি। কি জানো তো নিশা, চুরি করা টাকাই শুধু পাপার নয়, কোনো সন্তানেরই ভবিষ্যৎ খুব ভালো করে গড়া যায় না। আমি তোমার কোনো টাকা চুরি করিনি শান্ত, কোনো টাকা। আর সেই টাকা তুমি সুদে আসলে হোটেলে তুলে নিয়েছিলে। এই ন্যাকা ন্যাকা কান্না কেঁদে চোখের জল ফেলে তুমি অন্য কাউকে ভোলাতে পারো, কিন্তু সরি, আমাকে ভোলাতে পারবে না। সেই রাতটা তোমার মনে থাকার কথা নয় শান্ত, কারণ তুমি যথেষ্ট ড্রিঙ্ক করেছিলে। अबर तुम्हें भूल बोल छू निशा बहन। शांतो दारू पीना बंद कर दिया है आज बहुत दिन हो गए। শান্ত মদ খাওয়া ছাড়বে?
কতদিন চেনো তুমি শান্তকে? দেখো বেন, শান্ত আগে কি করেছে না করেছে আমি জানি না, আমার জানার দরকারও নেই। मुझसे मिलने के बाद शांतो अच्छा लड़का बन गया है, बिल्कुल दारू पीना बंद कर दिया है, मालूम है? কি জানো তো নিশা, কিরণকে বিয়ে করার পর আমি ওকে প্রমিস করেছি যে আমি আর কোনোদিনও মদ ছোবো না। বাজে কথা, আমি নিজের চোখে তোমাকে হোটেলে মদ খেতে দেখেছি। ওটা মদ ছিল না নিশা, কোল্ড ড্রিঙ্কস ছিল। আমি যদি মদই খেতাম তাহলে তো আর তোমার ভুলগুলো ধরতে পারতাম না। এখন বুঝতে পারছো নিশা যে হোটেলের এই ঘটনাটা নিয়ে অন্তত তুমি আমাকে ভুল বোঝাতে পারবে না। এখন থেকে তুমি এ বাড়িতে আমার কাছে মাথা নিচু করেই থাকবে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ঘবরাও মত নিশা বেন, আমরা দাদা ভাইয়ের কথা সবাই মেনে নিয়েছি, তোমার বাচ্চা এই বাড়িতেই জন্মাবে। हम लोग सब मिलके उसको बड़ा करेंगे, ठीक है? तुम बिल्कुल चिंता मत करना। অনিককে কেন নর্থ বেঙ্গলে পাঠানো হচ্ছে এই কথাটা দিয়া জানলো কি করে? আমাকে কেন বলছো? আমি কি করে জানবো? আমি কি রিয়াকে আমাদের প্ল্যানটা জানাতে গেছি নাকি? দাদা, আমিও কিন্তু কাউকে কিছু বলিনি। কিন্তু দিয়ার চিঠি পড়ে তো মনে হচ্ছে ও পুরো ব্যাপারটা আগে থেকে জানতো। মেয়েটা অসম্ভব বুদ্ধিমান। আমাদের জোর জবরদস্তি করে অনিককে জলপাইগুড়ি পাঠানোর চেষ্টা করতে দেখেই ও বোধহয় বুঝতে পেরে গেছে। আরে বাবা, ও যতই বুদ্ধিমতী হোক না কেন, ওর পক্ষে আমাদের প্ল্যানটা জানা কোনোভাবেই সম্ভব নয়। আমার তো মনে হয় ও আমাদের পুরো আলোচনাটা শুনেছে। কিন্তু সেটা কি করে সম্ভব দাদা? আমরা তো এই ঘরেই আলোচনা করেছি। ঘরের বাইরে থেকে শুনেছে হয়তো। সারা দিন তো ঘরের বাইরে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। আজকাল তো কলেজে যেতেই চায় না। আমার তো মনে হয় কাবেরী যে বিপদে পড়বে এই কথাটা দিয়াই অনিক আর ঋষিদাকে জানিয়েছিল। নিশ্চয়ই জানিয়েছিল। তা না হলে হঠাৎ করে অনেক ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে, আর হঠাৎ করে ঋষিদারও মনে হবে যে কাবেরীর বিপদ, তাই একা একা রাস্তায় বেরিয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করব? কি আবার করব? দিয়ার ব্যাপারে আমাদেরকে সাবধান হতেই হবে। ভেবেছিলাম অনিককে দিয়ে কাজটা হাসিল হয়ে গেলে খুনো খুনির রাস্তায় যেতে হবে না, কিন্তু এখন তো দেখছি আর কোনো উপায় নেই। তাহলে দেরি না করে সেই ব্যবস্থাই তাড়াতাড়ি করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে আর একটু সময় দাও। কাল সকালে দিয়ার নর্থ বেঙ্গলে পৌঁছানোর খবরটা আমার কানে একবার পৌঁছতে দাও। বোনের কোনো বিপদ ঘটলে দাদা নিশ্চয়ই চুপ করে বাড়িতে বসে থাকতে পারবে না। বোনের বিপদ ঘটবে মানে? আরে বাবা, বিপদ ঘটবে নয়, বিপদ ঘটাবো। हाय रब्बा, ये क्या? अरे निशा बहन, तुम्हारी तबीयत का भी जो हाल है, सकाल सकाल एत भारी जिनिस আমাকে দাও, मुझे दो। नहीं करना चाहिए निशा बहन, बिल्कुल नहीं करना चाहिए एकदम। गुड मॉर्निंग माँ जी। ने
আরে মাসিমা কি করছেন? সাত সকালে ওকে এইভাবে চা খাওয়াচ্ছেন, অম্বল টম্বল হয়ে একাকার হবে। ওর এখন দুধ খাওয়া দরকার। राइट, सही बोला आपने एकदम दीदी। निशा बहन, आप जस्ट 2 मिनट रुक जाओ। हाँ, मैं गरम गरम दूध ग्लास में लेके आती हूँ आपके लिए। रुक जाओ रुक जाओ। আমি দুধ খাবো না। কেন খাবি না নিশা? তোর তো এখন বেশি করে দুধ খাওয়া উচিত। তোর শরীরের যা অবস্থা, দুধ টুধ খাবি, ভালো করে রেস্ট নিবি। माँ जी, आप ही समझाइए ना उसको। দেখুন আমরা তো বাইরের লোক আছি, কিন্তু আপনি তো ওর মা না, আপনাকে তো একটু বোঝাতে হবে ওকে এই বিষয়গুলো। মাসিমা, আচ্ছা এটা কি হচ্ছে বলুন তো? সাত সকালে কেন ও এত খাটাখাটনি করবে? আমরা বাড়িতে আছি কি করতে? হ্যাঁ রাইট নিশা বেন, अभी না आप एक काम करो, তোমার যখনই না আগ লেগে যাবে জলদি জলদি তুমি শুতে চলে যাবে, আর সকালে जब तक आँख नहीं खुले बिल्कुल बिस्तर छोड़ना मत आप, ठीक है? আর মাসিমা, আমার কি মনে হয় জানেন তো, ওর এখন এই যে হুটহাট করে বাইরে টাইরে বেরোনো, এগুলো না একদম বন্ধ করে দেওয়া উচিত। মানে মানেটা সিম্পল আছে। শান্ত যতদিন ছিল না ততদিন बेचारी ने बहुत काम ढूंढा है। अभी तो शांत है ना, अभी क्या जरूरत है उसको काम ढूंढने की? হ্যাঁ, কিন্তু কিরণ আসলে এই কাম ঢোন্ডা মানে ফিল্মের চান্স তো, একবার অফারটা হাতছাড়া হয়ে গেলে যদি আর না পায়। কি বলছেন মাসিমা? নিশার মতো একজন ওইরকম অসাধারণ অভিনেত্রী, ওইরকম দেখতে, ও একটা অফার যদি মানে হাতছাড়াও হয়ে যায় তাহলে আর কোনোদিন পাবে না? কি বলছেন আপনি? ওর এখন শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার, বাচ্চাটার ক্ষতি হবে না হলে। মেজদি, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন মনে হচ্ছে আমি প্রথমবার মা হতে চলেছি। মা হবার আগে কি করা উচিত আমি খুব ভালোভাবে জানি। अरे निशा बहन, तुम्ही जानो, আমরাও জানি कि तुम्ही जानो, पर क्या है ना, बच्चा तुम्हारे अकेले का थोड़ी है, इस पूरे घर का है। अरे हम सबको तो कोई जिम्मेदारी बनती है ना इसमें। তুমি ঠিক বলেছো কিরণ। আমার কি মনে হয় জানো, ওর না একটা ভালো করে একটা মেডিকেল চেক আপ করা দরকার, তাই না? ও কি কি খাবে, কি কি ওষুধ ওর এখন খাওয়া উচিত, এগুলো একটু জেনে নিতে হবে না? Right. আয় তো নিশা, চল আমাদের সঙ্গে, তুই যাবি, আমরা তোকে থাক না medical check- মিনু, থাক না। ওর মা আমি আছি তো, আমি আছি এইসব টেস্ট ফেস্ট করানোর জন্য। আরে আপনি থাকুন না, কিন্তু আমরাও তো আছি না, পুরো ফ্যামিলি আছে, আমাদেরও তো কিছু করতে হবে, একটা রেসপন্সিবিলিটি তো আছে মাঝি। একদম তাই মাসিমা। আমি আর কিরণ আমরা ঠিক করেছি আমরা আজকে বাজারে যাব। নিশার তো এখন ভালো ভালো ফল, ভালো ভালো সবজি, দুধ টুধ সব খাওয়া উচিত। তো আমি আর কিরণ দুজনে গিয়ে নিজেদের হাতে করে ওর জন্য বাজার করে নিয়ে আসবো। তোমরা যা বলবে আমাকে সেটাই খেতে হবে? क्यों? डर गई? नहीं, मेरा मतलब पतली कमर मोटी हो जाएगी और फिल्मों का ऑफर नहीं मिलेगी, इसीलिए डरो मत ना, बिल्कुल घबराओ मत। কিরণ, আমার মনে হয় না এখন আর সময় টময় নষ্ট করে লাভ নেই। চলো তুমি আর আমি বাজারে যাই। जी चलिए, आप भी चलिए ना माँ जी हमारे साथ। কোথায়? বাজারে? है না থাক, তোমরা যাও, নিজের হাতে ফল টল কেনো, এসব সবজি টবজি। ठीक है, आप चलते तो अच्छा होता। থ্যাংক ইউ। আচ্ছা হতা। থ্যাংক ইউ। এসবের ইয়ার্কির মানে কি মা? বুঝতে পারছিস না? প্রশান্ত বাবুর সামনে আমাদের কিছু বলতে পারছে না, তাই এইভাবে হেনস্থা করছে। ঠিক আছে, আমিও দেখব ওদের দৌড় কত্তর। হে ভগবান, আমাকে তুমি দয়া করো। গায়ত্রী দেবী যেন খুশি হয়ে আমার সঙ্গে ঋষির বিয়েটা দিয়ে দেন, না হলে যে আমার এত বড় পাপ সারা জীবন আমার গায়ে লেগে থাকবে। কি ব্যাপার? এত কি প্রার্থনা? ঠাকুরের কাছে এত কি চাওয়ার আছে তোমার? তোমাকে। আমাকে? কি কাণ্ড! সে আমাকে তো তুমি কবেই পেয়ে গেছো। শুধু এক জন্ম নয়, এই পৃথিবীতে যতবার জন্ম নেব আমি শুধু তোমাকেই স্বামী হিসেবে পেতে চাই ঋষি।
আমিও তাই। শুধু এই জন্ম নয়, অন্য যতবার আমি জন্মগ্রহণ করব, তোমাকে ছাড়া স্ত্রী হিসেবে আমি আর কাউকে কল্পনাই করতে পারবো না। কিন্তু তোমার মা, উনি যদি রাজি না হন? আমার মা মা রাজি বা অরাজি কি প্রশ্ন, আমি তো বুঝতে পারছি না। মা না, মানে আমি বলছিলাম উনি যদি না চান যে তুমি আর আমি সুখে সংসার করি। আচ্ছা, তোমার মাথায় কি আবার নতুন করে ভূতটা চেপেছে? শোনো, হ্যাঁ, একটা সময় মা চাইনি তুমি আমি সুখে সংসার করি, তখন হয়তো মা অনেক কিছু, কিন্তু বিশ্বাস করো তুমি চলে যাওয়ার পর আমি যখন অসুস্থ হয়ে পড়লাম তখন মা অনেক বদলে গেছে অদিতি, অনেক বদলে গেছে। এই যে দেখো না, আমরা যে নর্থ বেঙ্গলে এলাম সেটা তো মার ইনিশিয়েটিভে সম্ভব হয়েছে। কি জানি, আমার কিরম ভয় হয় জানো। তোমার এই ভয় করা থেকে কিন্তু এবার আমার ভয় করছে। যে কালকে রাত্রি থেকে তুমি কি শুরু করেছো বলো তো? খালি উল্টো পাল্টা কথা। কিসের ভয় তোমার? কি হয়েছে? ঋষি, ঋষি, তুমি আমার কথা দাও ঋষি, তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা দাও ঋষি। কি আশ্চর্য! আর এই কথা তো তোমাকে কবে দিয়েছি? এই পাহাড়, নদী, এই মন্দির, ঝর্ণা সবকিছুকে সাক্ষী করে তোমাকে আমি আপন করে নিয়েছিলাম। আবার নতুন করে তোমাকে কি কথা দেবো আমি? হয়তো সেটা আমি নই। কাম অন, হোয়াটস রং উইথ ইউ? আচ্ছা, কাল থেকে তুমি এই কথাগুলো কেন বলছো যে তুমি নও? আচ্ছা, তুমি সেটা ছিলে না তো কে ছিল? ওসব পুরনো কথা তুমি ভুলে যাও ঋষি। ঋষি, আজকে আমরা আবার নতুন করে কাছে আসতে পারি না ঋষি? আজকে তুমি আবার নতুন করে আমাকে একবার বিয়ে করতে পারো না? কেন? মানে তাতে কি কি প্রমাণ হবে? আমাদের আমাদের ভালোবাসাকে আবার নতুন করে ফিরে পাওয়া যাবে। আচ্ছা, কেন? আমাদের ভালোবাসা কি হারিয়ে গেছে? না, হারায়নি। আসলে কি জানো তো ঋষি, তুমি তুমি কাল রাত্রিরে বলছিলে যে ভালোবাসার গায়ে পলি জমে গেলে সেগুলো ঘষে ঘষে তুলে দিতে হয়। ধরো সেই কারণেই আমি তোমাকে বলছি আমাকে বিয়ে করতে। তুমি আমায় বিয়ে করবে না ঋষি? আচ্ছা বেশ, তাতে যদি তোমার শান্তি হয় তাহলে তাই। এই পাহাড়, এই অরণ্য, নদী, এই সব কিছুকে সাক্ষী করে আমি আর একবার তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম।